আমি জানি আপনারা হয়তো অনেকেই ফ্রান্সে হায়ার স্টাডিজ অথবা মাস্টার্স করার পরিকল্পনা করছেন। তাদের জন্য আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি। আজকের এই ভিডিওতে একজনকে আমন্ত্রণ করেছি যিনি বর্তমানে ফ্রান্সে মাস্টার্স করছেন। হায়ার স্টাডিজ এবং ওয়ার্ক পারমিটের জন্য ফ্রান্স একটি চমৎকার একটি দেশ। প্রতি বছর বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক স্টুডেন্ট ফ্রান্সে আসছে হায়ার স্টাডিজের জন্য। এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, কারণ অনেক খুঁটিনাটি ইনফরমেশন আলোচনা করা হয়েছে যেটা আপনাদের ফ্রান্স সম্পর্কে অনেক কনফিউশন দূর করবে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টিউটোরিয়ালটি। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে নেক্সট যে কোনো ধরনের ইনফরমেটিভ ভিডিওস যদি চলে আসে তাহলে আপনি সহজেই পেতে পারেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু স্কলারশিপ আড্ডা। আজকে আমাদের গেস্ট হিসেবে আছে বায়োজিৎ আহমেদ তুষার ভাই। তুষার ভাই বর্তমানে ফ্রান্সের গ্রেনেবলে ইউনিভার্সিটি অফ গ্রেনেবল এই বিশ্ববিদ্যালয়ে উনি পড়াশোনা করছেন, এবং উনি পড়াশোনা করছেন হচ্ছে হাইড্রোলিক অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে। তুষার ভাইয়ের কাছ থেকে তার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জানতে চাই, যে আপনি কোথায় পড়াশোনা করছেন বা আপনার বাংলাদেশের ব্যাকগ্রাউন্ড কি ছিল, ওই সম্পর্কে যদি আমাদের একটু বলতেন। আপনারা শুনেছেন, আমার নাম মোহাম্মদ বায়োজিৎ আহমেদ তুষার। আমি পড়াশোনা এসএসসি তে পড়াশোনা করেছি ঢাকার উত্তরা হাই স্কুল থেকে। তারপর এইচএসসি করলাম হচ্ছে সরকারি বিজ্ঞান কলেজ থেকে। তারপর সেখান থেকে আমি ব্যাচেলর করি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে। ফ্রান্সের যদি বলি যে আমার স্কলারশিপে আবেদন করা বা বাইরের বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করা, সেটা শুরু হয়েছিল অনেক আগের থেকে। আমার যদি ব্যাকগ্রাউন্ডটা আরেকটু বলি, যে আমি যখন এসএসসি করেছিলাম হচ্ছে উত্তরা হাই স্কুল থেকে, তখন আমার ছিল জিপিএ 5 পেয়েছিলাম। তারপরে আমি ভর্তি হই সরকারি বিজ্ঞান কলেজে। তো তখন এইচএসসি তে আমার রেজাল্ট খুবই খারাপ হয়েছিল, তখন আমি মানে জিপিএ ছিল মাত্র 4.2। তো উপর থেকে অনেক একটা নিচের দিকে জাম্প করলো। ওই সময় কনফিডেন্স সবকিছু হারিয়ে ফেলেছিলাম। তারপর আমি ভর্তি হলাম হচ্ছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আর ওইখানে ভর্তি হওয়ার কারণ ছিল হচ্ছে আমি নিজের খরচটা নিজে চালাতাম, যেহেতু সরকারি এই বিশ্ববিদ্যালয়ে সেরকম ভাবে চান্স পাইনি। আর তো ওই সময়টা থেকে আমি এইচএসসির পর থেকে আমি বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করা শুরু করি। ওই সময় যারা জানেন আইসিসিআর স্কলারশিপ থাকে, শ্রীলঙ্কান গভর্নমেন্ট স্কলারশিপ অথবা মনবুশো স্কলারশিপ। তো সত্যি কথা হচ্ছে ওই সময় থেকেই মোটামুটি আবেদন করা শুরু করি, এবং অনেক সময় হচ্ছিল, অনেক সময় দ্বিতীয় ধাপ পর্যন্ত যাচ্ছিলাম, তৃতীয় ধাপ পর্যন্ত যাচ্ছিলাম, তারপরে আর হচ্ছিল না। তো আমি যখন আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে এক সেমিস্টার যাওয়ার পর আমি 2013 সালে শ্রীলঙ্কান প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ যেটা আছে তার জন্য মনোনীত হই। বাট আসলে ফ্যামিলি থেকে ওই সময় রাজি হচ্ছিল না যাওয়ার জন্য। আমার বাবা অসুস্থ ছিল, তাই আর ওই সময় ওইখানে যাওয়া হয়নি। তারপরে আমি প্রেসিডেন্সিয়াল বিশ্ববিদ্যালয় থেকেই পড়াশোনা কন্টিনিউ করি। আর তারপর 2017 সালের শেষের দিকে ডিসেম্বরের দিকে আমি ওইখান থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করি। তারপরে এই যে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করার পর আপনি কিভাবে এই ফ্রান্সে যে স্টাডি করার যে অপরচুনিটি আছে, এই নিউজটা আপনি কিভাবে পেলেন আর কিভাবে অ্যাপ্লাই করলেন, সেই সম্পর্কে যদি আমাদের একটু ধারণা দিতেন। ফ্রান্সে আবেদন করার সেরকম আমার স্পেসিফিক কোনো ধারণা ছিল না। আমি বিভিন্ন ওয়েবসাইট ঘেটে আমি বিভিন্ন স্কলারশিপের অপশনগুলো খুঁজতাম সবসময়, যে কোন কোন স্কলারশিপে আবেদন করা যায়। কারণ আমার বাইরের দেশে আসতে হলে আমার এতটা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী ছিলাম না যে বাসার থেকে টাকা দিবে সেটা দিয়ে আমি বাইরে পড়তে আসবো। তাই সবসময় চেষ্টা থাকতে হচ্ছে স্কলারশিপ যেখানে থাকে সেখানে আবেদন করার। তো আমি একটা স্কলারশিপ একটা ওয়েবসাইট থেকে আমি খবর পাই, সেখানে হচ্ছে গ্রেনেবল ইএনপির একটা স্কলারশিপ দেয়, যেটা আমাদের গ্রেনেবল আল্পস ইউনিভার্সিটি থেকে। সেটা হচ্ছে আইডেক্স স্কলারশিপ বলে, ইনিশিয়েটিভ এক্সেলেন্স স্কলারশিপ। তো ওইটার জন্য আমি অ্যাপ্লাই করি। তো সেখান থেকে আরো কয়েকটা ইয়াতে অ্যাপ্লাই করা ছিল, স্কলারশিপে অ্যাপ্লাই করা ছিল। তারপর এখান থেকে এক সময় অফার লেটার পেলাম। তারপরে 1 মাস পরে আমাকে জানা হলো যে আমি স্কলারশিপের জন্য মনোনীত হয়েছি। সেখান থেকে আসলে এই ফ্রান্সের প্রতি ফ্রান্সে আবেদন করা, ফ্রান্সে অ্যাপ্লাই করা। আচ্ছা, আপনি এত কান্ট্রি থাকতে কেন ফ্রান্সকে কেন চুজ করলেন?
এই কমন কোশ্চেনের অ্যান্সারটা যদি দিতেন। আমাকে তো অবশ্যই ফ্রান্সের শিক্ষা ব্যবস্থা অবশ্যই বিশ্বমানের, সেই জন্যই করা। আমি যখন আমি আলহামদুলিল্লাহ শেষের দিকে যখন মাস্টার্সের জন্য আমি আবেদন করি, তখন আমি শেষ পর্যন্ত যে আমার 3টা স্কলারশিপের জন্য মনোনীত হয়েছিলাম শেষ পর্যন্ত। একটা ছিল হচ্ছে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকামের জন্য, তারপর হচ্ছে ফ্রান্সে গ্রেনোবল আলসো ইডেক্স স্কলারশিপের জন্য, একটা ছিল হচ্ছে চায়নাতে চায়না চায়না হ্যাঁ চায়নাতে একটা ইউনিভার্সিটিতে স্কলারশিপের জন্য। তো আসলে 3টার ইউনিভার্সিটির মধ্যে সুবিধা, তারপর রিসার্চের পরিবেশ বা ভবিষ্যৎ সম্ভাবনা সবকিছু পর্যালোচনা করি আমি আসলে ফ্রান্সের আসার সিদ্ধান্তটা নেই। এই যে আপনি ফ্রান্সের যে স্কলারশিপটাতে অ্যাপ্লাই করছেন, এই স্কলারশিপ আপনি কিভাবে অ্যাপ্লাই করছেন সেই সম্পর্কে যদি আমাদের একটু ডিটেইলস বলতেন। ফ্রান্সের যে আইডেক্স, আমি যে স্কলারশিপ এসেছি ইডেক্স স্কলারশিপ, সেই স্কলারশিপটা দেওয়া হয়ে থাকে হচ্ছে ইউনিভার্সিটি গ্রেনোবল আলপস থেকে। তো ইউনিভার্সিটি গ্রেনোবল আলপসের আন্ডারে কয়েকটা বিশ্ববিদ্যালয় রয়েছে, যেমন গ্রেনোবল ইএনপি ইনস্টিটিউট পলিটেকনিক দে গ্রেনোবল, ইউজিআই ইউনিভার্সিটি গ্রেনোবল আলপস, সায়েন্স পো গ্রেনোবল। এই কয়েকটা বিশ্ববিদ্যালয় এই স্কলারশিপের আন্ডারে থাকে। তো এই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্য স্কলারশিপের আবেদনটা একটু ভিন্ন হয়ে থাকে। যেমন আপনি যদি গ্রেনোবল ইএনপির জন্য এই আইডেক্স স্কলারশিপের জন্য আবেদন করতে চান, যখন আপনি এই ইউনিভার্সিটিতে আবেদন করবেন সাবজেক্টের জন্য, তখনই একটা ফর্ম থাকে, একটা অপশন থাকে যে আপনি কি স্কলারশিপটা নিতে চান কি না নিতে চান না। ওই সময় শুধুমাত্র একটা টিক মার্ক দিয়ে দিলেই হবে যে আপনি স্কলারশিপের জন্য মনোনীত হবেন। তখন আপনার রেজাল্ট ভেদে আপনার প্রফেসর ও যারা র্যাঙ্কিং করে ওইখান থেকে যারা টপ 1জন বা 2জন তাদেরকে স্কলারশিপটা দিয়ে থাকে। আর আপনি যদি ইউনিভার্সিটি গ্রেনোবল আলপসের কোনো সাবজেক্টে অ্যাপ্লাই করেন, তখন সেখানে আলাদা আপনি অ্যাপ্লিকেশন ই ক্যান্ডিডেট নামে ফ্রান্সে যে অ্যাপ্লিকেশন পোর্টাল থাকে, সেখানে একটা অপশন থাকে আইডেক্স স্কলারশিপের জন্য আলাদা একটা ফর্ম থাকে। সেই ফর্মটা পূরণ করে আপনাকে ওই ই ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন পোর্টালে আপলোড করলে সেখান থেকে আপনাকে পরবর্তীতে যদি আপনার প্রোফাইল ভালো থাকে সে অনুযায়ী মনোনীত করা হবে। আচ্ছা, তার মানে হচ্ছে যে যদি আমরা ওই যেই কয়টা ইউনিভার্সিটির নাম বলেছেন ওই ইউনিভার্সিটি যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে সরাসরি শুধু অনলাইন অ্যাপ্লিকেশন টিক চিহ্ন দিলেই হয়ে যাবে। জি। আর যদি আমরা মেইন বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের আবেদন ফর্মটা দিতে হবে অ্যাপ্লিকেশন করার সময়। তো এটার কি কোনো লিংক আছে, অ্যাপ্লিকেশন করার কোনো লিংক বা ওয়েব অ্যাড্রেস? জি অবশ্যই, সেটা ইয়ের সাথেই থাকে। আপনি যখন গ্রেনোবল ইএনপির যে ওয়েবসাইট আছে, যখন এটার সময়টা অ্যাপ্লিকেশন পোর্টালটা খুলবে তখনই আর কি ওটা অ্যাক্টিভেট হয়ে যায়। আসলে ওটার সাথেই থাকে, মেইন অ্যাপ্লিকেশন পোর্টালের সাথেই স্কলারশিপের অপশনটাও থাকে। আচ্ছা, তো ভিউয়ার্স চিন্তা করবেন না, আমরা এই যে লিংকটার কথা বলা আছে সেই লিংকটা ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেব, তো সেখান থেকেও আপনারা চাইলে ভিজিট করতে পারবেন। তো ভাইয়া, এই যে স্কলারশিপ আপনি অ্যাপ্লাই করছেন, মানে এই স্কলারশিপের কভারেজটা কতটুকু, মানে কতটুকু সাপোর্ট করতেছে এই স্কলারশিপটা আপনাকে? এই স্কলারশিপটার কভারেজ হচ্ছে ফ্রান্সে আপনারা জানেন যে 2টা মাস্টার্স এর জন্য, এটা মেইনলি দেওয়া হয়, স্কলারশিপটা দেওয়া হয় মাস্টার্স এর জন্য। মাস্টার্স এর 2 বছরের মাস্টার্স হয়ে থাকে, একটা হচ্ছে M1 এবং M2। আপনি যদি 2 বছরের মাস্টার্স এর জন্য আসেন, M1 এ আসেন, তাহলে আপনাকে প্রথম বছরের জন্য M1 এর জন্য আপনি পাবেন হচ্ছে 8,000 ইউরো। আর দ্বিতীয় বছরের জন্য যদি আসেন তাহলে আপনি পাবেন হচ্ছে 5,000 ইউরো এক বছরে। তো আপনার টিউশন ফি কত খরচ পড়ে প্রতি সেমিস্টারে? টিউশন ফিটা এটা ডিপেন্ড করে হচ্ছে ইউনিভার্সিটি এবং সাবজেক্টের উপর। যেমন গ্রেনোবল ইএনপির কোনো কোর্সে টিউশন ফি আছে, আর কোনো কোর্সে টিউশন ফি নেই। যেমন আমার কোর্সে টিউশন ফি আমাকে 4,000 ইউরো দিতে হচ্ছে, সেটা আমার থেকেই দিচ্ছি, এই স্কলারশিপের অ্যামাউন্ট থেকেই বাকিটা দিয়ে যেটা থাকে সেটা আমার লিভিং কস্টে আমি বেয়ার করছি। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে যে মানে অ্যাপ্লিকেশন করতে কি কোনো ফি লাগে আপনার বিশ্ববিদ্যালয়ে? জি না, এমনকি গ্রেনোবল ইউজিআতে এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি নেই, গ্রেনোবল ইএনপি তো কোনো অ্যাপ্লিকেশন ফি নেই। এমনকি
সাধারণত ফ্রান্সের অধিকাংশ বিশ্ববিদ্যালয়গুলোতেই কোনো অ্যাপ্লিকেশন ফি লাগে না। তো ভিউয়ার্স, আমরা একটা গুরুত্বপূর্ণ তথ্য পেলাম, সেটা হচ্ছে ফ্রান্সে যদি আপনারা যে কোনো বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে চান, তো মোস্ট অফ দ্য কেস আপনার অ্যাপ্লিকেশন ফি লাগবে না। এই যে আপনি স্কলারশিপে আবেদন করছেন, তো আবেদন করতে গিয়ে আপনি কিভাবে নিজেকে মানে প্রিপেয়ার করছেন, এই সম্পর্কে যদি আমাদের একটু ধারণা দিতেন। আবেদনের যে প্রিপারেশনটা সেটা অনেকটা ধাপে ধাপে করা লাগে, অনেকটা সময় নিয়ে। যেহেতু আমি বলতেছি যে আমি অনেক আগের থেকেই অ্যাপ্লিকেশন করে আসতেছিলাম, তো আমার একটা টিপস হচ্ছে যদি আমি দিতে চাই, সেটা হচ্ছে আমি একটা এক্সেল ফাইল তৈরি করে রাখতাম সবসময়। একটা এক্সেল ফাইলের ভিতর আমি যখন যে স্কলারশিপের বা আবেদন, ইউনিভার্সিটিতে আবেদনের সময়টা পেতাম, সেটা আমি ওইখানে আপলোড করে রাখতাম, এক্সেল ফাইলটাতে আপডেট করে রাখতাম। তো আমার ওইখানে আমার তো যত স্কলারশিপের আমার কন্টেন্ট ছিল সবগুলো আমার ওইখানে চলে আসতো, এবং আমি কোন কোনগুলোতে ইন্টারেস্টেড ছিলাম ওটাতে সরে আসতো। সে অনুযায়ী আমি আমার টাইমটাকে আমি প্রিপেয়ার করে রাখতাম যে এই সময়টাতে, এই ডিসেম্বরে ওই স্কলারশিপটা, ওই আবেদনটা খুলবে, এবং সেই সময়টাতে আমার ওই ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করা লাগবে, এবং সেখানে কি কি ডকুমেন্ট লাগবে সে অনুযায়ী ইয়া করা থাকতো। আর আরেকটা জিনিস করে রাখতাম হচ্ছে আমি ইউনিভার্সিটিতে সে অনুযায়ী বিভিন্ন লাইক ফাইল ফোল্ডার এরকম করে রাখতাম আমার কম্পিউটারে, যে কোন প্রত্যেকটা, অনেক সময় যে দেশে করতেছি, যেমন আমি ফ্রান্সে করতেছি, ফ্রান্সে আমি যখন অ্যাপ্লাই করেছিলাম, অ্যাকচুয়ালি ফ্রান্সে আমি 3টা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করি। প্রথমত একটা হচ্ছে দুইটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি। একটা হচ্ছে নন্থ একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি, আর এখানে ইউজিয়াতে অ্যাপ্লাই করি। তো সেখানে আমি ফ্রান্সের একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম, সেখান থেকে আমি দুটো সাব ফোল্ডার ক্রিয়েট করেছিলাম, নন্থ এবং গ্রেনোবল ইএনপি। তো সেখানে যে যে ডকুমেন্ট গুলো আমার চাহিদা ছিল, সেই ডকুমেন্ট গুলো আমি কপি করে ওইখানে প্রত্যেক ফোল্ডারে রেখে দিতাম অনেক আগের থেকে, যখন আমার দরকার হতো, যাতে সরাসরি আমি অ্যাপ্লিকেশনের সময় সরাসরি ওইখান থেকে ফোল্ডার থেকে অ্যাপ্লাই করি। আমার একটা প্রিপারেশনও থাকতো, এবং সব ডকুমেন্ট গুলো আগের থেকেই রেডি থাকতো। এই যে আপনি যে ডকুমেন্টগুলো রেডি করছেন, কি কি ডকুমেন্টস আপনি রেডি করতে হয়েছিল এই স্কলারশিপ অথবা ফ্রান্সে অ্যাপ্লিকেশন করার জন্য? এর জন্য মোটামুটি হচ্ছে আপনার সকল যে সার্টিফিকেট গুলো, সেগুলো আপনি স্ক্যান করে রাখবেন প্রথমে, ব্যাচেলর, এসএসসি, এইচএসসি সব সার্টিফিকেট গুলো। দেন থাকতো হচ্ছে আপনার রিকমেন্ডেশন লেটার, সেটা খুবই ইম্পর্টেন্ট। চেষ্টা করবেন যত আগেই টিচারের কাছ থেকে নেওয়া যায়, এবং নিজে আপনি একটু চেষ্টা করবেন ভালোভাবে লিখে নিতে। অনেক সময় টিচাররা দেখা যায় একটা কমন একটা ইয়ে থাকে, সেটাকে লিখে দিলে তখন এখানকার যদি টিচাররা তারা বুঝতে পারে সেটা কমন কিনা, বা একটা আপনি প্রফেসর নিজে লিখছে কিনা, সেটা সেটা একটু মানে ম্যাটার করে অ্যাটলিস্ট স্কলারশিপের জন্য। তো চেষ্টা করা উচিত যে এগুলো একটু নিজের থেকে আগে আগে ভাগে প্রস্তুত করে রাখা। তারপর হচ্ছে পাসপোর্ট, সেটা খুবই গুরুত্বপূর্ণ, স্ক্যান করে রাখা। এগুলোই মোটামুটি। আর আইএলটিএস আসলে এখন আপনি যদি আপনার টার্গেট যদি স্কলারশিপ হয়, তাহলে বেটার বলতে কোনো অপশন নাই সেখানে আসলে। মানে আপনার যত বেশি হবে তত আপনার জন্য ভালো, কম্পিটিশনে আপনি এগিয়ে যাবেন। তবে অ্যাডমিশনের জন্য মোটামুটি দেখা যাচ্ছে, আমি যেহেতু দেখতেছি অনেক ইয়ার থেকে, আমার মতো হচ্ছে 6.5 এর জন্য অ্যাডমিশন মোটামুটি সেফ থাকা যায়। সেফও বলা যায় না, মানে ন্যূনতম এটা থাকলে আপনি অ্যাডমিশন পাইতে পারেন, এরকম একটা থাকতে পারে। আর আপনার যদি টার্গেট হয় স্কলারশিপ, তাহলে আপনি যত বেশি আইএলটিএস স্কোর তুলতে পারেন, সেটা আপনার জন্য ভালো পজিটিভ পয়েন্ট হিসেবে কাউন্ট। এই যে স্কলারশিপে আপনি অ্যাপ্লিকেশন করেছেন, এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কি জব এক্সপিরিয়েন্স লাগে, অথবা কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সেগুলো থাকলে কি কোনো সুবিধা পাওয়া যায়? জব এক্সপিরিয়েন্স আপনি প্রত্যেকটা জিনিস আসলে স্কলারশিপের জন্য বা আপনি আবেদনের জন্য বলেন, প্রত্যেকটা জিনিস কাউন্ট করে। যেমন আমি বলতে পারি যে আমি প্রথমে বলেছি যে আমার প্রিভিয়াস স্কোর এতটা খুব ভালো ছিল না, তো আসলে আমি চেষ্টা করতাম যে এই জিনিসটাকে কিভাবে কভার করা যায়। তো বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ছিলাম বা ইয়াতে ছিলাম, যেই জিনিসগুলো ছিলাম সেগুলো আমি একটা লেটার করে বা সিভিতে সুন্দরভাবে সাজিয়ে রাখতাম। তো সেটা আসলে কাজে লাগে, এমনকি নিজের শুধুমাত্র স্কলারশিপের জন্য না, আপনার নিজের কনফিডেন্সের জন্য, একটা নিজের যে কোনো ব্যবহারিক লাইফের জন্য সেটা আসলে প্রয়োজন। তার মানে এটা হচ্ছে ম্যান্ডেটরি না, বা থাকলে বেটার? হ্যাঁ, থাকলে বেটার। ফ্রান্সে অ্যাপ্লিকেশন করছেন,
আপনার অ্যাপ্লিকেশনের ডেডলাইন বা কোন সময় অ্যাপ্লিকেশন করতে হয় আর কখন রেজাল্টটা দেয় সেই সম্পর্কে যদি আমাদের একটু ধারণা দিতেন। যদি অ্যাপ্লিকেশনের শুরু, আসলে এটা অ্যাপ্লিকেশনটা নির্ভর করে প্রধানত ইউনিভার্সিটির উপর। ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন কখন শুরু হয়, প্রত্যেক ইউনিভার্সিটির নিজস্ব রুলস রেগুলেশন রয়েছে। তো আমার মতে যে প্রথমে সাধারণত আমার মনে হয় যে ডিসেম্বর থেকে বা নভেম্বর থেকে যদি শুরু করে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত সাধারণত অ্যাপ্লিকেশন পোর্টালগুলো খোলা থাকে। এই সময়টাতেই বেশিরভাগ ইউনিভার্সিটিগুলো অ্যাপ্লিকেশন পোর্টালগুলো খুলে থাকে। তো আর রেজাল্টটা হয় নরমালি মার্চ এপ্রিলের দিকে, আপনার অ্যাপ্লিকেশনের রেজাল্টটা আউটকামটা চলে আসে যে অ্যাডমিশন হয়েছে কিনা, তারপরে ভিসা প্রসেসিং গুলো শুরু করা উচিত। আচ্ছা, গুরুত্বপূর্ণ পয়েন্ট। যারা ফ্রান্সে হায়ার স্টাডিজে অ্যাপ্লাই করে তারা কিন্তু ভিসা প্রসেসিং নিয়ে অনেক মানে খুব ভয়ে থাকে বা কনফিউশনে থাকে। ভিসা প্রসেস নিয়ে যদি আমাদেরকে একটু বলতেন কিভাবে কি করলেন আপনি। ফ্রান্সের ভিসা প্রসেস যদি আমার ক্ষেত্রে বলি, তাহলে আমি যখন অফার লেটারটা পেয়েছিলাম হচ্ছে মার্চের শেষের দিকে অফার লেটারটা পাই। আর স্কলারশিপ লেটার পাই হচ্ছে তার 1 মাস পরে, এপ্রিলের শেষের দিকে। আচ্ছা, তো এপ্রিলের শেষের দিকে যখন আমি অ্যাপ্লাই করেছিলাম, তখন আমার প্রথম কাজটা ছিল হচ্ছে যে এম্বাসি থেকে, ফ্রান্স এম্বাসি বাংলাদেশ যেটা রয়েছে তার ওয়েবসাইট থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। আচ্ছা, তো অ্যাপয়েন্ট নেওয়াটা আসলে এটা আপনি অনেক সময় দেখা যায় যে এই সময়টাতে বর্তমানে ফ্রান্সে স্টুডেন্ট আসার পরিমাণ বেড়ে যাচ্ছে বা অ্যাপ্লিকেন্টের পরিমাণ বেড়ে যাচ্ছে। তো তখন যত তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় তত ভালো। তো এই সময় প্রথম অফার লেটার পাওয়ার পরপরই প্রথম কাজ হচ্ছে যে ওয়েবসাইট থেকে অ্যাপয়েন্টমেন্টের ডেটটা কালেক্ট করা, অ্যাপয়েন্টমেন্ট খোঁজা শুরু করা। তারপর হচ্ছে এম্বাসির পেজেই সব ধরনের ডকুমেন্ট গুলো দিয়ে দেওয়া থাকে যে কি কি ডকুমেন্ট গুলো প্রয়োজন, সেগুলো সেই অনুযায়ী কালেক্ট করা। তারপর আপনি যখন এম্বাসি থেকে একটা অ্যাপয়েন্টমেন্টের ডেট পেয়ে যাবেন, ফ্রেঞ্চ এম্বাসির দুইটা ইন্টারভিউ হয়ে থাকে, একটা হচ্ছে কালচারাল সেকশনে, একটা হচ্ছে ভিসা সেকশনে। তো নরমালি কালচারাল সেকশনে হচ্ছে আপনার স্টাডি মোটিভেশন গুলো চেক করে, আপনার ওই সিটিতে আপনার সিটি সম্পর্কে আপনার ধারণা আছে কিনা, বা আপনার স্টাডির সাথে আপনার প্রিভিয়াস স্টাডির সাথে আপনার এই অফার লেটার বা আপনার পরবর্তী ইউনিভার্সিটির কোর্সের কি ধরনের মিল রয়েছে সেই জিনিসগুলো সম্পর্কে তারা প্রশ্ন করে থাকে। তারপর আর ভিসা সেকশনে মেইনলি হচ্ছে আপনার যে ডকুমেন্ট গুলো রয়েছে সেগুলো তারা চেক করে থাকে। এই দুইটা সেকশনের মিলিয়েই আসলে ভিসার ডিসিশনটা হয়ে থাকে। আসলে দুইটা ইন্টারভিউ আসলে ইম্পর্টেন্ট এবং দুইটার জন্য প্রস্তুত হওয়া উচিত সবার। আমরা অনেকে শুনে থাকি যে ফ্রান্সে ভিসা পাওয়াটা খুব কঠিন। আসলে কঠিন কিনা এক্স্যাক্টলি আমিও নিজেও জানি না। তবে উচিত যে আমাদের ভালো প্রোফাইল নিয়ে চেষ্টা করে। যেমন অনেক সময় দেখা যায় যে তারা চেষ্টা করে যে সবচেয়ে বাংলাদেশের বেস্ট স্টুডেন্টকে ফ্রান্সে সুযোগ দেওয়ার জন্য। তো আপনি যদি চেষ্টা করা উচিত যে আইএলটিএস বা সব ডকুমেন্ট গুলো যদি থাকে, বা আপনার যদি কালচারাল সেকশনে যখন ইন্টারভিউ হয় তখন নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করা, আপনার কোর্স গুলো সম্পর্কে আপনার আগের থেকে ধারণা রাখা, আপনার সিটি সম্পর্কে ধারণা রাখা, আর ফ্রান্সের লিভিং এক্সপেন্স আপনার শহরে কিরকম হতে পারে সেগুলো সম্পর্কে একটা ধারণা রাখা। এগুলো সম্পর্কে আমাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল ফ্রেঞ্চ এম্বাসিতে কালচারাল সেকশন, এগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল আমি জানি কিনা। আমি মানে উনি জিজ্ঞাসা করার আগে মোটামুটি বলতে পেরেছিলাম যে এই খরচ হতে পারে, আমার এই প্ল্যান। অনেক সময় যাদের স্কলারশিপ নেই তারা যদি আপনার এই প্ল্যান গুলো আপনার সঠিকভাবে ভেঙে ভেঙে বলতে পারেন যে আমার এত টাকা খরচ হতে পারে, আমি এত টাকা এখান থেকে দেখাবো, এই ধরনের বিষয়গুলোতে কনফিডেন্ট যদি থাকেন তাহলে আশা করি আপনার ভিসা হওয়া সম্ভব স্কলারশিপ ছাড়াও। আর হচ্ছে যারা সেলফ পেইড অর্থাৎ স্কলারশিপ পাবে না তাদের ক্ষেত্রে তো ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক সলভেন্সি কিছুটা দেখাতে হয়। এই বিষয়ে যদি আমাদের একটু ধারণা দিতেন তাহলে বেটার হতো। এটা নির্ভর করে হচ্ছে কতগুলো জিনিসের উপর। যেমন ফ্রান্সের এম্বাসি অনুযায়ী ফ্রান্সের লিভিং কস্ট সম্ভবত 650 করে মাসে, 650 করে মাসে 12 দিয়ে গুণ করে যে অ্যামাউন্টটা আসে সেটা হচ্ছে আপনার লিভিং কস্টের জন্য দেখাতে হয়। প্লাস আপনার টিউশন ফি যত হয় সেটা নির্ভর করে ইউনিভার্সিটি। কোনো ইউনিভার্সিটির সর্বনিম্ন 243 ইউরো হয়ে থাকে,
কোন ইউনিভার্সিটি যত আপনার বেশি হয়, তো এই টোটাল অ্যামাউন্টটা যেটা হয় আপনার লিভিং কস্ট প্লাস আপনার টিউশন ফি, এই অ্যামাউন্টটা আপনার ন্যূনতম দেখাতে হবে আপনার ব্যাংকে। আমি একটা জিনিস শেয়ার করতে চাই, অ্যাড করতে চাই, যেমন আমার লিভিং, বলেছিলাম যে আমার স্কলারশিপ ছিল, কিন্তু আমার ওইখান থেকে আমার টিউশন ফি দিয়ে দিতে হতো, তো আমার কাছে একটা লিভিং কস্টে একটা ডেফিসিট থেকে যেত। তো সেটাকে করার জন্য আমি আমার আঙ্কেলের ব্যাংক স্টেটমেন্টটা দেখাই। তো সেখানে আমি এক্স্যাক্টলি দেখিয়েছিলাম যে আমার যে 8,000 ইউরো, 8,000 ইউরো থেকে 4,000 আমি টিউশন ফি দিয়ে দিচ্ছি, এই বাকি 4,000 ইউরো যে সেটা আমি আমার এক আঙ্কেল আমাকে দিবে, সেরকম একটা স্টেটমেন্ট আমি লিখে নিয়েছিলাম আর উনার ব্যাংক থেকে আমি শো করিয়ে দিয়েছিলাম। আচ্ছা, তার মানে আপনি একটা আপনার আঙ্কেলের কাছ থেকে একটা পেপার নিয়েছেন, যেটার মাধ্যমে আপনার আঙ্কেল বলছে যে তিনি আপনাকে স্পন্সর করছে। তো এটা কি কোনো স্ট্যাম্প বা কোনো একটা কাগজে হয়েছিল এই হ্যাঁ, স্টেটমেন্ট? তো হ্যাঁ, এটা আসলে নেমলি অনেক ভাবে করে থাকে, আসলে অনেকে ব্যাংক স্ট্যাম্পের মাধ্যমে দেখায়, বা আমি দেখিয়েছিলাম হচ্ছে একটা অফিসিয়াল প্যাডের মাধ্যমে, ওনার অফিসিয়াল প্যাডে আমি দেখিয়ে দিয়েছিলাম। তো একটা জিনিস হচ্ছে যে আপনি যখন আপনার স্পন্সর যদি অ্যাটলিস্ট ফ্রান্সের ক্ষেত্রে আপনার স্পন্সর যদি বিজনেসম্যান হয়, তাহলে সাধারণত ফ্রেঞ্চ এম্বাসি আপনার কাছ থেকে ওনার অ্যাকাউন্টটা চাবে এবং ওনার বিজনেস অ্যাকাউন্টটা চাবে। এটা নিয়ে একটু সবাই একটু খেয়াল থাকা উচিত। যেমন অনেক সময় দেখা যায় যে আমি এবার শুনলাম একজন ভাইয়ের কাছ থেকে যে উনি ওনার যে স্পন্সর ছিল উনি বিজনেসম্যান ছিল, পরবর্তীতে এম্বাসি ওনার কাছ থেকে চেয়েছিল যে আমিও আমার ক্ষেত্রে আমি প্রথমে সাবমিট করেছিলাম আমার আঙ্কেলের ব্যাংক স্টেটমেন্ট, যেটা পার্সোনাল ছিল, ওনার নামে ছিল। তখন এম্বাসি থেকে আমাকে বলা হয়েছিল যে তোমার আঙ্কেলের যে কোম্পানি আছে, কোম্পানির নামে যে ব্যাংক স্টেটমেন্ট আছে সেটা আমাদের দাও। তো সেটা আমি দিয়েছিলাম আর কি। ভিসা অ্যাপ্লিকেশন করতে কোনো ফি লাগে ফ্রান্সের ভিসার জন্য? হ্যাঁ, ফ্রান্সে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য একটা ফি রয়েছে, সেটা এক্স্যাক্টলি আমার এখনো মনে নেই, সেটা এম্বাসির ওয়েব পেজে দেওয়া আছে, সেটা আপনারা দেখে নিলে। তবে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের অ্যাপয়েন্টমেন্টটা আগে নিতে হবে, হ্যাঁ, আর ব্যাংক স্টেটমেন্টের বিষয়গুলো এগুলো একটু কেয়ারফুলি ভাবে আমাদেরকে দেখাইতে হবে। এটা হচ্ছে বিষয়, যদি আমরা স্কলারশিপ কম থাকে বা স্কলারশিপ না থাকে সেক্ষেত্রে। যেহেতু এই ফ্রান্সে অনেকদিন যাবত পড়াশোনা করতেছেন, তো আপনার অভিজ্ঞতা সম্পর্কে একটু যদি বলতেন যে ফ্রান্স কেমন লাগতেছে আপনার কাছে? ফ্রান্সের অভিজ্ঞতাটা আসলেই অবশ্যই ভালো। এখানে লাইফের যে অন্যরকম, আমি আসলে একটা জিনিস, লিভ দ্য লাইফ, আই এম লিভিং দ্য লাইফ। আমার ইচ্ছা ছিল ব্যক্তিগতভাবে আসলে ঘুরে দেখা, আসলে পৃথিবীটা ঘুরে দেখা, তাই আসলে ফ্রান্সে যেখানে আছি এর আশেপাশে জায়গাগুলো ঘুরে দেখতে চেষ্টা করি, আর খুবই সুন্দর একটা জায়গা। পার্ট টাইম জব আমরা মানে পার্ট টাইম জব এলাও করে কিনা সেই সম্পর্কে যদি আমাদের ধারণা দিতেন। তো আমার জানা মতো ফ্রান্সে 20 ঘন্টা, সপ্তাহে 20 ঘন্টা পার্ট টাইম জব এলাও করে আপনাকে। তো আর বাকিটা হচ্ছে যে আপনাকে জব খুঁজে নিতে হবে। আর ফ্রান্সের প্রধান ভাষা তো হচ্ছে ফরাসি ভাষা। তো এটা নির্ভর করে হচ্ছে আপনি কোন শহরে রয়েছেন তার উপর। যদি সাধারণত প্যারিসের দিকে বা বড় শহরগুলোতে কাজের অপরচুনিটি, পার্ট টাইম জবের কাজের অপরচুনিটি বেশি থাকে। আর আপনার ল্যাঙ্গুয়েজটাও আসলে জানা প্রয়োজন। যদি আসলে আপনার ল্যাঙ্গুয়েজ জানা থাকে তাহলে আপনি অবশ্যই একটা প্রায়োরিটি পাবেন এই ক্ষেত্রে। অপরচুনিটি আসলে একবারে নাইও বলবো না, একবারে খুব বেশি যে আছে তাও বলবো না, আসলে নিজের থেকে আসে একটু খুঁজে নিতে হয়। আপনি কি কোনো পার্ট টাইম জব করতেছেন? হ্যাঁ, আমি একটা পার্ট টাইম জব করি। তো সেটা আসলে যদি অনেকে শুনে থাকে, অনেকে যারা আছেন পরবর্তীতে কাজে লাগবে, সেটা হচ্ছে ইনভেন্টরি জবগুলো থাকে এখানে। ইনভেন্টরি জবগুলো হচ্ছে যে যারা বিভিন্ন সুপার শপ গুলো আছে, সুপার শপ গুলোতে বিভিন্ন কাউন্টিং ম্যাটেরিয়ালস তাদের যেগুলো থাকে একটু কাউন্টিং করা থাকে। আর এই জবগুলো তো সাধারণত রাতের দিকে হয়, আর আপনার স্টাডির উপর এতটা প্রেসার পড়ে না। তবে এই জবগুলো আসলে এতটা কমন না, আসলে এতটা খুব যে বেশি তা না। আপনি সপ্তাহে কোনো নির্দিষ্ট কোনো দিন নেই, আপনি তাদের এখানে যখন অফার থাকবে তখন আপনাকে বলবে যে এই দিনগুলোতে আছে, তুমি কি আসতে চাও কিনা। তখন আমি জানাই যে না, আমি এইগুলোতে আসতে চাই, তখন আর কি ওইভাবে আমাকে ডেট দেয়। আচ্ছা, সেক্ষেত্রে ইনকাম কিরকম হয়? আচ্ছা, এইটা একটু কোশ্চেন, কারণ হচ্ছে আপনার নির্ভর করতেছে আপনাকে আপনার কাউন্টিং স্পিডটা কিরকম, আপনার অ্যাকুরেসি কিরকম। তো আপনি যদি ভালো পারফরমেন্স দেখাইতে পারেন আপনাকে রেগুলার ডাকবে। আচ্ছা,
তো আসলে দেখা যায় যে আমি যদি এক্স্যাক্টলি একটা ইয়ে দিই যে আপনি যদি একটা ইয়েতে পার্টিসিপেট করেন, একটা ইনভেন্টরিতে পার্টিসিপেট করলে আপনার মোটামুটি 30 থেকে 40 ইউরো আপনার থাকে আর কি, ন্যূনতম 30 ইউরো থাকে। আচ্ছা আচ্ছা, তো ভালো। হ্যাঁ, এখন এটা নিয়ে পরবর্তী নির্ভর করে আপনি মাসে কয়টা করতে পারতেছেন, এর উপর ইয়ে করবে আপনার আচ্ছা টোটাল মান্থলি, এটা নির্ভর করবে। তো ফ্রান্সে কি পার্ট টাইম জব করে লিভিং এক্সপেন্সটা কি কভার দেওয়া যায়, মানে স্টুডেন্টরা কি কভার করতে পারে? আমার মতে হ্যাঁ, করতে পারে। এটা অবশ্য অনেকে ইয়ে করবে না, সেটা হচ্ছে আপনার কাজ পাওয়ার উপর নির্ভর করতেছে। আপনি যদি কাজ পেয়ে যান তাহলে আপনি করতে পারবেন। মানে ধরেন যে লিভিং এক্সপেন্স প্লাস টিউশন ফি, আপনার টিউশন ফি যদি অনেক হাই হয়, যেমন 5,000-10,000 ইউরো হয়, প্লাস আপনার লিভিং কস্ট থাকে, তাহলে সেটা খুব টাফ হয়ে যায়। তবে শুধুমাত্র একটা যদি থাকে তাহলে আপনার জন্য খুব ভালো হয়। এছাড়াও আরো কিছু আমি মানে পরামর্শ দিতে চাই যারা আসতে চায়। ফ্রান্সে বিভিন্ন সংস্থা থাকে, তাদের সোশ্যাল সার্ভিসের জন্য, স্টুডেন্টদের জন্য বিভিন্ন কম মূল্যে খাবারের সুবিধা থাকে। তো সেগুলোতে যদি আপনার আশেপাশে এই সিটি আপনার সিটিতে আশেপাশে যদি থাকে, তাহলে সেগুলোতে আপনি যদি যান বা দেখেন তাদের কাছ থেকে কিরকম সুবিধা নিতে পারেন, তাহলে আপনার লিভিং কস্ট একটু কমিয়ে আনতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে মানে স্টুডেন্টরা এখানে যারা পড়াশোনা করে তারা তো হাউজিং অ্যালাউন্স পায় প্রতি মাসে, যেটাকে আমরা কাফ বলি আর কি। তো ওইটা সম্পর্কে যদি আমাদের একটু বলতেন। ফ্রান্সের যারা স্টুডেন্ট স্ট্যাটাসে আসেন তারা মোটামুটি ফ্রান্স সরকারের কাছ থেকে একটা অ্যালাউন্স আপনি পান, যেটা আপনি যেটা বললেন কাফ, যেটাকে বলে কাফ ওয়েবসাইটের মাধ্যমে আপনি এখানে আসার পর আপনার অ্যাটাস্টেশন দিয়ে হাউজিং এরকম একটা নেওয়া লাগে। সেখান থেকে আপনি যখন এটা হয়ে যাবে তখন আপনি কাফের ওয়েবসাইটের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো সেখান থেকে একটা ভালো একটা অ্যামাউন্ট আপনার সরকার থেকে আপনাকে দিয়ে থাকে, এবং সেটা আপনার লিভিং কস্টের কমানোর জন্য আসলে অনেক ভালো একটা অবদান রাখে। ফ্রান্সে স্টাডি করার পর পরবর্তী কি কি ধাপ আছে? মনে করেন একজন স্টুডেন্ট মাস্টার্স করলো, এর পরবর্তীতে তার কি কি প্ল্যান তার থাকতে হবে, এই সম্পর্কে যদি আমাদের একটু বলতেন। যদি আমি এখনো স্টাডির মধ্য দিয়ে যাচ্ছি, তবে আমার যে ইনফরমেশন গুলো আমার জানা হলো সেই আলোকে বলছি যে ফ্রান্সে আপনি যখন মাস্টার্স বা ব্যাচেলর শেষ করবেন, তখন তারপর আপনি 1 বছরের একটা জব সার্চিং ভিসা পাবেন, এটাকে সম্ভবত এপিএস ভিসা বলে থাকে। এই এপিএস ভিসার সময়টাতে আপনি এই 1 বছরের মধ্যে আপনি জব খুঁজতে থাকবেন। এই 1 বছরের মধ্যে আপনি যদি জব পেয়ে যান, তাহলে আপনি আপনার স্ট্যাটাস চেঞ্জ করে আপনি স্যালারি স্ট্যাটাসে চলে যাবেন। তারপর সেখান থেকে আপনি জব কন্টিনিউ করতে থাকবেন, এবং যারা এখানে জব পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ, তাদের জন্য ফ্রান্সে পরবর্তীতে এই দেশে থাকার জন্য বা নাগরিকত্বের জন্য খুব ভালো সুবিধা রয়েছে। আর আমার জানা মতে হচ্ছে যে যারা ফ্রান্স থেকে ডিগ্রি কমপ্লিট করে, ব্যাচেলর বা মাস্টার্স কমপ্লিট করে, তাদের জন্য আসলে একটা স্পেশাল সুবিধা থাকে। যেমন আপনি হচ্ছে যদি এখানে আমার জানা মতো ঠিক বলছি, কেউ যদি একটু হতে পারে, ডিফারেন্ট হতে পারে, যেমন আমার জানা মতো বলছি, সেটা হচ্ছে আপনি যদি এখান থেকে ব্যাচেলর বা মাস্টার্স কমপ্লিট করেন, প্লাস আপনার 1 বছরের ট্যাক্স পেইং জব থাকে, তারপরে আপনি থিওরিটিক্যাল অনুযায়ী আপনি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারেন বর্তমান যে আইন অনুযায়ী। তো সেটা আসলে খুবই, এই জিনিসটা আসলে আমি অন্য কোথাও শুনে জানা নাই যে এত সহজে বা এতে অ্যাপ্লাই করা যায়। তো তারপরে কিছু চ্যালেঞ্জিং এ রয়েছে, যেমন আপনাকে এছাড়াও কিছু এর ক্রাইটেরিয়া রয়েছে, যেমন আপনাকে ফরাসি ভাষা জানতে হবে, আপনার ফরাসি কালচারের সাথে ইন্টিগ্রেটেড হতে হবে। এই জিনিসগুলো আসলে সাথে সাথে জরুরি। ফ্রান্সে আসার পর কোনো ডিফিকাল্টিস বা কোনো প্রবলেম ফেস করেছেন কোনো কিছু, এটা ল্যাঙ্গুয়েজ হোক আর যে কোনো বিষয় হোক, যদি আমাদের একটু শেয়ার করতেন। ফ্রান্সে হ্যাঁ আসার পরে প্রধান যে সমস্যাটা পড়ে থাকে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের সমস্যা। ফরাসি ভাষাটা আমরা আসলে বাংলা বা ইংরেজিতে অভ্যস্ত, তো সেখান থেকে ফরাসিটা আসলে ডিফারেন্ট, অনেকটাই অমিল থাকে। তো সেটা যদিও আমরা ক্লাসে ইংরেজিতে কথাবার্তা বলি বা ক্লাসটা হয় ইংরেজিতে, কিন্তু তারপরেও আসলে যেহেতু আপনি
এই দেশে এসেছেন, ফ্রান্সে এসেছেন, আপনার এই দেশের সংস্কৃতির সাথে পরিচিত হওয়া প্রয়োজন। তখন প্রথমেই যে ধাক্কাটা লাগে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের প্রবলেমটা। তো এখন এটা নির্ভর করে হচ্ছে কে ব্যক্তিগতভাবে কিভাবে নিচ্ছে। আপনি একটু এফোর্ট দেওয়া প্রয়োজন যে ফ্রেঞ্চ শিখার প্রতি বা ফ্রেঞ্চ কালচার জানার প্রতি। আচ্ছা। আর আর এখানে কিছু কিছু সিটিতে আছে, যেমন হচ্ছে এই সিটিতে আমি যেখানে আছি গ্রেনোবলটা মোটামুটি স্টুডেন্ট সিটি বলা চলে। এখানে আপনি যাবেন যে অনেক যেখানে মানুষের সাথে মিলবে স্টুডেন্ট, প্রচুর স্টুডেন্ট আসে এখানে, যেখানে সবাই মোটামুটি ইংরেজি জানা। অনেক সিটিতে এমন হতে পারে ইংরেজি বলতে পারতেছে না, বাট এখানে আমরা চলতে পারি, বাট আমাদের নিজেদের সাথে আসলে ফ্রেঞ্চ জানা আছে। আর বাংলাদেশে কোনো উপায় আছে ফ্রেঞ্চ শেখার? হ্যাঁ, অবশ্যই। বাংলাদেশে ফ্রেঞ্চ শেখার জন্য হচ্ছে আলিয়ান্স ফ্রান্সেস যেটা আছে, আর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের IML, ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ, এই দুইটাই আমার জানা আছে। তো যারা বাংলাদেশে ফ্রেঞ্চ ভাষা শিখতে চান, ফরাসি ভাষা শিখতে চান, তারা এই দুইটা থেকে শিখতে পারেন। সেটা অবশ্যই ভবিষ্যতের জন্য কাজে লাগবে। এমন না যে শুধুমাত্র পড়াশোনার জন্য। ফ্রেঞ্চ একটা আন্তর্জাতিক ভাষা, সেটা যদি আপনার জানা থাকে পরবর্তীতে যে কোনো জবের জন্য আপনার প্রায়োরিটি থাকতেও পারে। আর সর্বশেষ কোশ্চেন, সেটা হচ্ছে যে ভবিষ্যতে যারা ফ্রান্সে আসবে, স্পেশালি মাস্টার্সে অ্যাপ্লাই করবে, তাদের জন্য কিছু সর্বশেষ একটা টিপস বা কিছু পরামর্শ যদি দিতেন। আর পরামর্শ হচ্ছে আপনি চেষ্টা করতে থাকুন, যত ডকুমেন্ট গুলো রয়েছে সেগুলো ঠিকমতো প্রস্তুত করতে থাকুন। আর ধন্যবাদ সালমান ভাই আপনাকে, যে আছেন আপনার যে ফেসবুক পেজ এবং ইউটিউব পেজ রয়েছে, সেই ইয়েগুলো যদি ফলো করতে থাকে, ভিডিওগুলো ফলো করতে থাকে বিভিন্ন টপিক অনুযায়ী, তো আপনি সেইভাবে প্রস্তুতি যদি নিতে থাকে, তাহলে আশা করি আপনার শেষ পর্যন্ত ইনশাআল্লাহ ভিসা হয়ে যাবে, আপনি সফলভাবে ফ্রান্সে আসতে পারবেন, পড়াশোনা শুরু করতে পারবেন। সো তুষার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, এই ছিল আজকের টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন। আপনাদের যদি কোনো প্রকার কোশ্চেন বা মতামত থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে 24 ঘন্টার মধ্যে রিপ্লাই দেওয়ার। এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ভবিষ্যতে আমি আরও ইউজফুল এবং ইনফরমেটিভ ভিডিওস আপলোড করব। এই ভিডিওসগুলো অবশ্যই ফ্রেন্ডদের কাছে শেয়ার করবেন। তো আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।